কেতাবে আছে কিন্তু বাস্তবে এটা প্রয়োগ হচ্ছে না। মাননীয় স্পিকার, এটাকে নিশ্চিত করতে হবে 100% যা লেখা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি না করে তাহলে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। ট্রাকের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করতে পারি নাই এখনো। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কৃষক তার জিনিসের দাম পাচ্ছে না, যার ফলে তার রাস্তায় আলু, টমেটো ইত্যাদি ফেলে দিয়ে তার উপরে গাড়ি চালিয়ে দিয়ে আপনি এই দৃশ্যগুলো দেখেছেন অতীতে। এখানে সেচের মধ্যে যে সমস্ত অনিয়মগুলো আছে, মাননীয় আমাদের মন্ত্রী, কৃষি মন্ত্রী জনাব আমিনুর রশিদ হাজি ইয়াসিন, ব্র্যাকেটে দেখলাম, অবশ্য আমি এটা জানতাম না ওনার নাম হাজি ইয়াসিন, তো উনি কথাগুলো বলছেন সবগুলাই সত্য। কেতাবে আছে কিন্তু বাস্তবে এটা প্রয়োগ হচ্ছে না। মাননীয় স্পিকার, এটাকে নিশ্চিত করতে হবে 100% যা লেখা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি না করে তাহলে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। কোনো একজন মন্ত্রী তার দায়িত্ব যদি পালন না করতে পারে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। জাতীয় সংসদের এই মহান চত্বরের কথা দাঁড়িয়ে আমি আপনাকে বলছি। এখানে এই মনে হচ্ছে যারা অপারেটর তারা রাজা হয়ে গেছে, আর কৃষক। মাননীয় সদস্য, প্রশ্নটা আসি প্লিজ। সম্পর্কে আছে ঘুষ নিয়ে তো নিয়োগের কথা বলেছি মাননীয় স্পিকার। ৭৭% অপারেটর দোষে অভিযুক্ত, এদেরকে আমি মাননীয় মন্ত্রীকে ফ্লোর দিব এখন, আপনি প্রশ্ন করছেন না, দয়া করে প্রশ্ন করুন। জমি লিজে বাধ্য করা, এটাও একটা অন্যায় কাজ করছে। কৃষকেরা নিজেরা চাষ করতে পারছে না, অন্যদের হাতে জমি দিতে বাধ্য হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে না। আমার প্রশ্ন মাননীয় স্পিকার, এই সবগুলোকে সামনে রেখে যে এই সমস্ত ভালো কথাগুলো যেগুলা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, এটাকে উনি বাস্তবায়ন করতে পারবেন কিনা, দ্বিতীয় মানে তার সাথে, এবং সেই সাথে সাথে বর্তমানে যে বিএমডি আছে এটা সরকার তারা নিয়ন্ত্রণ করছে বলে আমার জানা নাই। তারা বলছে যে আমরা অটোনমাস বডি, আয় দিয়ে দায় শেষ করি আমরা। অতএব এরকম না রেখে আমি মনে করি সরকারের দায়িত্ব নেওয়া দরকার এবং বিএমডিকে একটা গ্রহণযোগ্য স্বচ্ছ একটা কর্তৃপক্ষ তৈরি করে উত্তরাঞ্চলের কৃষিতে একটা বিপ্লব আনার জন্য মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী চেষ্টা করবেন কিনা, পদক্ষেপ নেবেন কিনা, সেটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। ধন্যবাদ বৃহদাকার প্রশ্নের জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সংসদ সদস্য অনেক বড় করে প্রশ্ন করেছেন, দোষ উনারও না। একটা ট্রাকের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। গত 17 বছরে এত বেশি দলীয়করণ করা হয়েছে। এটা আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করতে পারি নাই এখনো। সিজন আসুক না, তারপরে না পাম্প চালু হবে। কিন্তু মানে আপনারা দায়িত্ব নিয়েছেন 2 মাস, ক্ষমতা না দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি যতগুলি মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নগুলি করেছে, আমরা জানতাম এই প্রবলেমগুলি আছে এবং আমার আগের উত্তরের ভিতরে সবগুলি প্রশ্নের উত্তর দেয়া আছে। যেমন আমি অস্বীকার করি না, আমরা খুঁজে পেয়েছি যে পাম্পের যে ড্রাইভার ওটা ঘুষ দিয়ে দিত না, কিনে নিত। তবে পাম্পের ড্রাইভারের কাছে এলাকার যে জমিগুলি এটা জিম্মি থাকতো, এটা অস্বীকার করি না। আমরা ইনকোয়ারি করে পেয়েছি যেটা যে কার্ড, প্রিপেড যে কার্ড, ওই কার্ডও এর পকেট থেকে থাকতো, এই ডেলিভারি করতো। এই জন্যই তো এতগুলি সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো যে একটা পাম্প ড্রাইভার যদি রিক্রুট করতে হয় অন্তত স্থানীয় 15 জন কৃষক তাকে সাপোর্ট করতে হবে, যে আমি তারে চিনি, সে ভালো মানুষ, সে কাজ করবে না। শুধু তাই নয়, বিভিন্ন যতগুলি ইনস্টিটিউশন বা ব্রাঞ্চ ওখানে আছে সবাইকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, তারপরেও যদি প্রমাণিত হয় ধরা এমন কোনো অন্যায় করে, তাইলে সাথে সাথে তার চাকরি যাবে, তার টাকা জরিমানা করা হবে। সবগুলি আইনে রাখা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, বিএনপি সেই দল যার প্রতিষ্ঠা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। বিএনপি যখনই ক্ষমতায় আসবে একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপির প্রথম টার্গেট থাকে ৭৫% মানুষ এদেশের কৃষক, তাদের অর্থনীতিকে স্বাবলম্বী করা এবং একমাত্র লক্ষ্য দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।
মাননীয় স্পিকার, এবারের এই সরকারের লক্ষ্য শুধু খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, ইনশাআল্লাহ 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 আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ থেকে খাদ্যশস্য হয়তো চাল হবে না, রপ্তানি শুরু হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যে প্রশ্নগুলি করেছেন, যেটা বলবো যে আমরা একটা অন্যায় পেয়েছিলাম, ওই যে টাকা মেরে দিছে, ওইটার ব্যাপারে ইনকোয়ারি করে পানিশমেন্ট হয়েছে, চাকরি চলে গেছে। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল, গত 17 বছর একটু বেশি অন্যায়কারী বানানোর ফ্যাক্টরি বসে গেছিল, অটোমেটিক বাইরিত অন্যায়কারী। আমরার কাজ, আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল, আছে। জনগণ যখন সচেতন হবে, সরকার সচেতন আছে, জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হোক, অন্যায় থামতে বাধ্য হবে, জনগণের সাথে সরকার আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। 4,500 টাকা সম্মানী চেয়ারম্যানদের, 3,600 টাকা মেম্বারদের। মাননীয় স্পিকার, বর্তমানে এই যুগে এই টাকা দিয়ে কি হবে? যার কারণেই তো তারা অবৈধ পন্থা অবলম্বন করে। মাননীয় স্পিকার, এই জন্য ব্যবস্থা করবেন, ভিজিএফ এর চাল ইউনিয়ন পর্যন্ত পরিবহনের কোনো টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, যেটা আমি যতটুকু জেনেছি তারা বলেছে। এই জন্য আমি দাবি করছি, ইউনিয়ন পর্যন্ত পৌঁছানোর জন্য এই সরকারি বরাদ্দ দিতে হবে। এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। প্রথম কথা হলো, আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা, কয়েকদিন থেকে নদী ভাঙ্গন হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি, কয়েক দফা পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়েছি, সচিবের কাছে গিয়েছি, সব জায়গায় গিয়ে একটাই, যে এখনো বরাদ্দ আপাতত নেই। মাননীয় স্পিকার, দুঃসময়ে যদি আমার ওই সাধারণ মানুষ তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? 2 মিনিট সময় বাড়ানো হলো, 2 মিনিট। বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আমার এই নদী ভাঙ্গন এলাকার যাতে করে অন্তত জিও ব্যাগের মাধ্যমে রোধ করা যায়, এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আজকে আধুনিক যন্ত্রপাতি তো নাই বললেই চলে, এবং ডাক্তার নার্সের সংখ্যাও কম, ক্লিনার নেই, এবং সেখানে ওটি কোনো তাতেই আমাদের কোনো ছোটোখাটো কোনো অপারেশন সেখানে হয় না। এই জন্য আমি ইতিমধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, আবেদন করেছি, যাতে করে উনি বিবেচনা করে আমার ওই 2টি উপজেলার 50 বেডের হাসপাতালকে 100 বেডে উন্নীত করার পাশাপাশি ওটি চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা উনি নেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সোনাহাট স্থলবন্দর 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো ইমিগ্রেশন সেবা চালু হয়নি। যদি এটা হয়, সরকার সেখান থেকে অনেক রাজস্ব আয় করার সুযোগ আছে বলে আমি মনে করি। এই জন্য যত দ্রুত সম্ভব এই ইমিগ্রেশন সেবা চালু করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, কয়েকটি জাতীয় ব্যাপারে বলছি। স্বতন্ত্র ইফতরাজে এই মাদ্রাসাগুলো আজকে দীর্ঘদিন থেকে তারা পাঠদান করে আসছেন, তারা আজকে এখন পর্যন্ত কোনো সরকারি তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য প্রাইমারি স্কুলের মতো তাদের সরকারিকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 4,500 টাকা সম্মানী চেয়ারম্যানদের, 3,600 টাকা মেম্বারদের। মাননীয় স্পিকার, বর্তমানে এই যুগে এই টাকা দিয়ে কি হবে? যার কারণেই তো তারা অবৈধ পন্থা অবলম্বন করে। মাননীয় স্পিকার, এই জন্য ব্যবস্থা করবেন, ভিজিএফ এর চাল ইউনিয়ন পর্যন্ত পরিবহনের কোনো টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, যেটা আমি যতটুকু জেনেছি তারা বলেছে। এই জন্য আমি দাবি করছি, ইউনিয়ন পর্যন্ত পৌঁছানোর জন্য এই সরকারি বরাদ্দ দিতে হবে।
এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রযুক্তির এই যুগে আমার ভুরুঙ্গামারী উপজেলায় কোনো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই। আমার মাননীয় মন্ত্রী উনি উৎসাহিত করেছেন, আমি আজকে আপনার মাধ্যমে আমার ভুরুঙ্গামারী উপজেলায় যাতে করে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়, এ ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর। ধন্যবাদ মাননীয় সদস্য, এইবার বসেন দয়া করে প্লিজ। থ্যাংক ইউ। সেই জুলাই যুদ্ধে, সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয় যে সেই জুলাই যুদ্ধে, সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। আমাদের এটা মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ 17 বৎসরের আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনেরই একটি পার্ট, এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, জুলাই যুদ্ধে তখন আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, আমাদের যে এরিয়া ছিল সেইখানে নেতৃত্ব দিয়েছি, রাজপথে ছিলাম। আমি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা বিভাগের সর্বপর্যায়ের নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে রাজপথে কাজ করেছি। আমাদের নির্দেশ দিয়েছিলেন জননেতা তারেক রহমান, কিন্তু সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না। আমার মনে আছে কারফিউ দিয়েছে, কারফিউ যখন দিয়ে দিল তখন কিন্তু আজকে আমাদের সংসদে অনেকে আছেন, আমার অনেক বন্ধুরা, তারা কিন্তু তখন সরকারের সাথে কি আলোচনা করছেন আমি সেদিকে যেতে চাই না, কিন্তু জননেতা তারেক রহমান আমাকে একদিন ফোন করলো। তখন আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজ করছে না, ডাইরেক্ট ফোনে কথা বললো এবং বললো, আজাদ তুমি সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সকল নেতৃবৃন্দকে একটা মেসেজ পৌঁছাও আমার পক্ষ থেকে। সেটা হলো, কারফিউ ব্রেক করে সবাই যদি রাজপথে থেকে আন্দোলন করতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, তাহলে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগপত্র দিয়ে চলে যেতে বলো। আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দ থেকে জুনিয়র পর্যন্ত সেই মেসেজটি পৌঁছিয়েছি, এখানে অনেক বন্ধুরাই আছেন, এবং আমাদের সিনিয়র থেকে জুনিয়র নেতৃবৃন্দ অনেকেই তখন রাজপথে ছিল এবং কারফিউ ব্রেক করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাহলে আমি বলতে চাই, জুলাই আন্দোলন, শুধু যদি জুলাই আন্দোলন, জুলাই যুদ্ধ আপনারা বলতেই থাকেন, সবার ক্রেডিট দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আন্দোলনের প্রধান যে বাতিঘর জননেতা তারেক রহমান, তার কথাই আপনারা স্বীকার করবেন না, আপনারা ভুলে যাবেন। তাহলে জুলাই যোদ্ধাদের কি মূল্যবোধ থাকে? আমার বিরোধী দলীয় বন্ধুদের কাছে, মাননীয় সংসদদের কাছে আমার প্রশ্ন রইল। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি বলতে চাই, জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলন সেটি 17 বৎসরের গণতান্ত্রিক আন্দোলনের একটি পার্ট। যে আন্দোলন আপনারা দেখেছেন, কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয় যে সেই জুলাই যুদ্ধে, সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। তাই আমি বলতে চাই, মাননীয় বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক ব্যক্তিদের সঠিক মূল্যায়নের কথা তুলে ধরেন, তাহলে সেটা সবার ভালো লাগবে, জনগণও সেটা ভালোভাবে নিবে, এবং সেটা সুন্দরভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করে সামনে আগাতে পারবো, সেটা দেখতেও ভালো লাগবে।